আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি মিজান স্যার ইউটিউব চ্যানেল। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব অধ্যায় নিয়ে আবারও কথা বলবো। এটা এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট হবে। তো গত ভিডিওতে আমি কিন্তু সেটের বিভিন্ন থিওরি প্রশ্ন নিয়ে কথা বলছি। আমি আজ অবশিষ্ট যে থিওরি প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। তো এই থিওরি প্রশ্ন শেষ হওয়ার পরে আমরা অঙ্ক শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো আজ আমি শুরু করবো যে প্রকৃত সেট এবং অপ্রকৃত উপসেট কি। গতদিন কিন্তু আমরা উপসেট সম্পর্কে, সার্বিক সেট সম্পর্কে, একক সেট, শূন্য সেট, এই সব সেট নিয়ে আমি কিন্তু কথা বলেছি। তো আজকের ভিডিওতে কথা হবে প্রকৃত সেট, উপসেট এবং অপ্রকৃত উপসেট। আসলে উপসেট হলো দুই প্রকার, একটা হলো প্রকৃত উপসেট আর একটা হলো অপ্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট কাকে বলবো আর অপ্রকৃত উপসেটটা কাকে বলা হবে? প্রথম হলো প্রকৃত উপসেট, যেটাকে আমরা বলি প্রপার সাবসেট। আচ্ছা, সমান সংখ্যক উপাদান না নিয়ে অথবা কমপক্ষে একটি উপাদান কম নিয়ে গঠিত উপসেটকেই প্রকৃত উপসেট বলা হবে। তার মানে যে উপসেটটা সমান সংখ্যক উপাদান থাকবে না, সার্বিক সেটের থেকে অন্তত একটা উপাদান, কমপক্ষে একটা উপাদান কম থাকবে। সার্বিক সেট অপেক্ষা যদি কমপক্ষে একটা উপাদান কম নিয়ে কোনো উপসেট তৈরি হয়, সেই উপসেটকে আমরা বলবো প্রকৃত উপসেট। যেমন এ একটা সেট যার উপাদান হলো 1 2 3 4, বি একটা সেট যার উপাদান কত 1 2 4। খেয়াল করো, এ সেটে কিন্তু চারটা উপাদান ছিল, বি সেটে উপাদান কয়টা? তিনটা। তার মানে এ সেট অপেক্ষা কমপক্ষে একটা উপাদান কম আছে, আরও কম থাকতে পারে, আরও কম থাকতে পারে, সোজা কথা সমান হইতে হবে না, হইতে পারবে না। তাহলে যেহেতু আমরা দেখতেছি এই বি সেটের 1 2 4 সবগুলো উপাদান এ সেটে আছে, তাহলে এই উপসেটের সংজ্ঞা অনুযায়ী তাহলে বি সেটটা হবে এ সেটের উপসেট। কারণ আমরা এর আগে শিখে আসছি যে একটি সেটের সকল উপাদান যদি অপর একটি সেটের মধ্যেও থাকে, তাহলে এই প্রথম সেটটাকে বলা হবে দ্বিতীয় সেটের উপসেট। এখানে প্রথম আমরা এ লিখছি, কিন্তু এ সেটের সব উপাদান তো বি সেটে নাই, কারণ এ সেটের 3 এই উপাদানটা বি সেটে নাই, কাজেই এ সেটটাকে কিন্তু বি সেটের উপসেট বলা যাবে না। কিন্তু আমরা যদি খেয়াল করি যে বি সেটের যে যে উপাদান আছে সবগুলো উপাদানই কিন্তু এ সেটে আছে, এই কারণে বি সেটটাকে বলা যায় এ সেটের একটা উপসেট। ঠিক আছে? আর প্রকৃত উপসেট, আর প্রকৃত উপসেট চিহ্ন হলো এটা, আমরা যেটাকে উপসেট চিহ্ন দ্বারা গতদিন এটাই হলো প্রকৃত উপসেট চিহ্ন। তাহলে এখানে বলো বি প্রপার সাবসেট, কি বলো এই হলো প্রকৃত উপসেট। খুব সিম্পল জিনিস যে আমরা যে সেটের উপসেট লিখবো সেই সেটের সবগুলো উপাদান দিয়ে আমরা উপসেট তৈরি করব না, তাহলে সেটা হবে কি প্রকৃত উপসেট। এখন তাহলে অপ্রকৃত উপসেটটা হবে যে যদি দুইটি সেটের উপাদান একই হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো? অপ্রকৃত উপসেট বলবো। এবার উপাদানগুলো সমান হইতে হবে, যেমন এ হলো 1 2 4 5, বি যদি হয় 5 1 4 2। খেয়াল করি, এ সেটে চারটা উপাদান আছে, বি সেটেও চারটা উপাদান আছে, এ সেটে যা যা আছে বি সেটে কিন্তু তাই তাই আছে। তাহলে যেহেতু এ সেটের, খেয়াল করো, যদি যেহেতু এ সেটের সবগুলো উপাদান বি সেটে আছে, তাহলে এ সেটটাকে বলা হবে বি সেটের উপসেট। আবার উল্টা দিকে যদি বলি আমরা বি সেটের সবগুলো উপাদান এ সেটের মধ্যেও আছে, তাহলে বি সেটটা হবে এ সেটের কি সেট? উপসেট। তবে যেহেতু উপাদানগুলো সমান, এই জন্য এরা হবে পরস্পর কি প্রকৃত উপসেট, তাই না? তাহলে এ হবে বি এর প্রকৃত উপসেট, এইটা হলো প্রকৃত উপসেট চিহ্ন, নিচে একটা দাগ দিতে হয়, এটা আমরা বলি সাবসেট আর ইকুয়ালও বলতে পারি, ইমপ্রপার সাবসেট, অথবা এটা হলো সাবসেট আর নিচে দাগ দেওয়া হলো ইকুয়াল, সমান। তাহলে এ সাবসেট আর ইকুয়াল বি, অথবা এ ইমপ্রপার সাবসেট বি। একইভাবে বিও এর ইমপ্রপার সাবসেট, কারণ বি সেটেরও সকল উপাদান কোথায় আছে? এ সেটে আছে। তাহলে উপসেটের চিহ্ন হলো শুধু এইভাবে দাগ দেবে, নিচে দাগটা দিব না। আর যদি আমরা অপ্রকৃত উপসেট বলি তাহলে নিচে একটা দাগ ব্যবহার করতে হবে। এই হলো প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট। এবার আসে একটা প্রশ্ন, শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে? শক্তি সেট হলো যে কোনো সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয়, কোনো সেটের সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হয় তাকে ওই সেটের কি বলা হবে? শক্তি সেট। এই যে একটা সেটের উপাদান থাকে, এই উপাদানগুলো দ্বারা কিন্তু অনেকগুলো উপসেট তৈরি করা যেতে পারে। সেই সবগুলো উপসেটকে নিয়ে যদি আমরা নতুন একটা সেট তৈরি করি, তাহলে সেই সেটটা হবে ওই সেটটার কি সেট? শক্তি সেট। যেমন এ যদি একটা সেট হয়, তাহলে এ সেটের আমরা পাওয়ার সেট বা শক্তি সেটকে পাওয়ার অফ এ, পি এ মানে পাওয়ার অফ এ প্রতীক দ্বারা আমরা প্রকাশ করতে পারি। যেমন এ সেটের উপাদান আছে 1 2, তাহলে এই সেটের শক্তি সেট কী হবে? উপসেট, প্রথমে আমরা কিন্তু একটা ফাঁকা সেট ব্যবহার করি, তারপরে একটা করে উপাদান নেব 1, তারপরে নেব 2, তারপরে দুইটা উপাদানে 1 2, মানে এই যে এ সেটের দুইটা উপাদান আছে, এই দুইটা উপাদান দিয়ে আমরা 1 2 3 4টা উপসেট তৈরি করতে পারি। কি কি? ফাঁকা, তাহলে 1 2 1 2,
প্রথমে ফাঁকা সেট, তারপরে একটা করে উপাদান নিতে হয়, পরে দুইটা উপাদান নিতে হয়। তাহলে কি হলো যে এ সেটে যে উপাদান দেওয়া আছে তার দ্বারা চারটা উপসেট তৈরি করা যায়। এই চারটা উপসেট নিয়ে যদি আমরা একটা নতুন একটা উপসেট তৈরি একটা সেট তৈরি করি, একটা দ্বিতীয় বন্ধনের ভিতরে আবদ্ধ করলে এটা একটা কিন্তু পুরো একটা সেট হয়ে গেল। হ্যাঁ, এই সেটটাই হলো এ সেটের কি সেট, পাওয়ার সেট বা শক্তি সেট। এই জন্য আমরা বলি পাওয়ার সেট বা শক্তি সেট হলো একটি সেটের উপাদানগুলো দ্বারা যে যতগুলো উপসেট তৈরি করা যায় এই সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হবে। হ্যাঁ, কোনো সেটের সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হবে তাকেই ওই সেটটার কি সেট, পাওয়ার সেট বা শক্তি সেট বলা হয়। এবার আসি আমি সংযোগ সেট এবং সেট সেট কি। সংযোগ সেটকে আমরা বলি ইউনিয়ন অফ সেট। সেটা কি, যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সংযোগ সেট বলা হয়। মানে আমরা যে সেটের সংযোগ সেট বের করব তাদের মধ্যে যা যা উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি তাহলে সেই সেটটাই হবে তাদের সংযোগ সেট। আবারও বলবো, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের কি বলা হয়, সংযোগ সেট বলা হয়। যেমন এ এবং বি এর সংযোগ সেট যদি আমরা বলি, তার এ এবং বি এর সংযোগ সেটকে কিন্তু এ সংযোগ বি বলতে পারি, অথবা এ ইউনিয়ন বি দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটা কি হবে, এ ইউনিয়ন বি। ইউনিয়ন হলো সংযোগ সেট। এই ইউ দ্বারা বা ইউনিয়ন দ্বারা আমরা কিন্তু সংযোগ সেট প্রকাশ করে থাকি। যেমন এ একটা সেট যার উপাদান হলো 1 2 3, বি একটা সেট যার উপাদান 2 3 4, সি একটা সেট যার উপাদান হলো 1 3 5। এখন যদি আমরা এ বি এবং সি সেটের সংযোগ সেট বের করি তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে। এই তিনটা সেটে যা যা উপাদান আছে সবগুলা নিতে হবে, তবে খেয়াল রাখবো একটা উপাদান আমরা একবারই লিখবো। যেমন এখানে 1 আছে, এখানে 1 নাই, কিন্তু এখানেও কিন্তু 1 আছে, তাহলে দুইটা 1 মিলে আমরা একটা 1 লিখবো, দুইটা লিখবো না। এই জায়গায় 2 আছে, এখানে 2 আছে, তাহলে দুইটা 2 মিলে একটা 2 লিখবো। এই জায়গায় 3 আছে, এখানে 3 আছে, তাহলে দুইটা 3 মিলে একটা লিখবো। আচ্ছা, এবার বি সেটে আসি। আমার 2 3 কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু 4 কিন্তু নেওয়া হয়নি, তাহলে 4ও নিতে হবে। আবার সি সেটে অতিরিক্ত আরেকটা উপাদান আছে 5, 5ও নিতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এ সেটের সবগুলো উপাদানই নেওয়া হলো, বি সেটের সবগুলো উপাদানই আছে এখানে, একইভাবে সি সেটের সবগুলো উপাদান আছে। অর্থাৎ সংযোগ সেট হলো ওই যে সেটগুলো আমরা সংযোগ সেট বের করব তাদের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। এরপর আসো সেট সেট কাকে বলে। সেট সেট বা আমরা ইন্টারসেকশন অফ সেট বলে থাকি। তো দুই বা ততোধিক সেটের সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট বলা হয়। সাধারণ বলতে কি, কমন। আমরা কমন নেই না, যে কমন হলো দুইটার মধ্যে বা তিনটার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, সেই সেটগুলো, সেই উপাদানগুলো নিয়ে যদি আমরা কমন উপাদান বা সাধারণ উপাদান নিয়ে যে সেট তৈরি করা হবে সেটাই হবে কি সেট, সেট সেট। তো এ এবং বি সেটের সেই সেটকে আমরা এই যে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি, এটাকে আমরা কি বলি, সেটও বলতে পারি, এ সেট বি বলতে পারি, অথবা এ ইন্টারসেকশন বি বলতে পারি। তাহলে এই এ ইন্টারসেকশন বি দ্বারাই কিন্তু আমরা এ এবং বি সেটের সেট সেটকে প্রকাশ করে থাকি। যেমন উদাহরণ হিসাবে ব্যবহার করো, এ সমান 1 2 3, বি সমান 2 3 4, সি সমান 1 3 5। তাহলে এ এবং বি এর সেট সেট কি হবে, এ সেটে 1 আছে, বি সেটে 1 নাই, তাহলে 1 নেওয়া যাবে না, কমন উপাদান নিতে হবে। এ সেটে 2 আছে, বি সেটেও 2 আছে, তাহলে 2 নিতে পারি। এ সেটে 3 আছে, বি সেটেও 3 আছে, তাহলে 3ও নেওয়া যায়। তাহলে এ এবং বি সেটের যে সেট সেট বা ইন্টারসেকশন সেটা হলো উপাদান হবে কি 2 আর কত 3। এখন যদি আমরা বলি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে এ বি সি তিনটা সেটের যদি আমরা সেট সেট বের করতে চাই তাহলে তিনটা সেটের মধ্যেই কোন উপাদান আছে সেটা নিতে হবে। এখানে 1, এখানে 1 নাই, এখানে 1 থাকলে যেহেতু বি সেটে নাই সেটা নেওয়া যাবে না। 2 2 এ এবং বিতে আছে, কিন্তু সি সেটে যেহেতু নাই সেটাও নেওয়া যাবে না। আমরা যদি দেখি 3 কিন্তু তিনটা সেটেও আছে, এতে আছে, বিতে আছে, সিতে আছে, তাহলে 3 নেওয়া যাবে। আর কোনো উপাদান কিন্তু তিনটা সেটের মধ্যেই আছে এরকম কোনো উপাদান নাই, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো 3। তাহলে আশা করি আমরা ইন্টারসেকশন এবং ইউনিয়ন এবং ইন্টারসেকশন সেট সম্পর্কে ভালোভাবে আমরা বুঝতে পারলাম। এবার আসি সেটের অন্তর বা পার্থক্য এবং পূরক সেট কি। তো সেটের অন্তর বা পার্থক্য বা ডিফারেন্স অফ সেট, মানে দুইটা সেটের বিয়োগ সেট কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা এখন শিখব। তো প্রথম সেটের খেয়াল করো ভালো করে, প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটে নাই, প্রথম সেটের সেই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের বিয়োগ সেট বলা হয়। তাহলে খেয়াল করো আবার, প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটে নাই, প্রথম সেটের সেই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের বিয়োগ সেট বলা হয়। তার মানে কিন্তু বিয়োগ সেটে কিন্তু শুধু প্রথম সেটের উপাদানগুলো আসবে, দ্বিতীয় সেটের উপাদান কিন্তু আসবে না।
প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটে নাই, প্রথম সেটের সেই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের বিয়োগ সেট বলা হয়। তাহলে বিয়োগ সেটে কোন উপাদান আসবে? শুধু প্রথম সেটের উপাদান আসবে, যেই উপাদানগুলো দ্বিতীয় সেটে থাকবে না। তার মানে বিয়োগ সেটে বা ডিফারেন্স সেটে কখনোই কি আসবে না? দ্বিতীয় সেটের উপাদান নেওয়া যাবে না। যেমন এ একটা সেট যার উপাদান হলো এ 1 2 3, বি একটা সেট যার উপাদান 2 3 4। তাহলে এ ডিফারেন্স বি বলতে পারি, এ বাদ বি এই চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়, অথবা আবার ইচ্ছা করলে মাইনাস চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে এ মাইনাস বি বা এ বাদ বি হলো 1 2 3 বাদ কত 2 3 4। একটু খেয়াল করো, প্রথম সেটের সেই উপাদান নিতে হবে যা দ্বিতীয় সেটে নাই। প্রথম সেটে 1 আছে, দ্বিতীয় সেটে 1 যেহেতু নাই তাহলে 1 নিতে পারবো। এখানে দেখো প্রথম সেটে 2 আছে, দ্বিতীয় সেটে 2 আছে, তাহলে এটা বাদ দিতে হবে। আবার প্রথম সেটে 3 আছে, দ্বিতীয় সেটে 3, এটাও বাদ দিতে হবে। তাহলে আমাদের কাছে প্রথম সেটে শুধুমাত্র 1, দ্বিতীয় সেটে নাই। কাজেই 1টাই হবে এ বাদ বি, মানে এ এবং বি এর ডিফারেন্স সেটের উপাদান। এই জায়গায় 4 থাকলেও সেটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এটা হলো দ্বিতীয় সেটের উপাদান। বিয়োগ সেটে কখনোই দ্বিতীয় সেটের উপাদান নেওয়া যাবে না, শুধু প্রথম সেটে সেই উপাদান নিতে হবে যা দ্বিতীয় সেটে নাই। এখন পূরক সেট নিয়ে কথা বলো। পূরক সেটের ইংরেজি হলো কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেট কাকে বলে বা কমপ্লিমেন্ট অফ সেট কাকে বলে? আচ্ছা, যদি ইউ একটা সার্বিক সেট হয় এবং এ যদি তার একটা উপসেট হয়, আবারও বলি, যদি ইউ একটা সার্বিক সেট হয় এবং এ যদি তার একটা উপসেট হয়, তবে ইউ সেটের যে উপাদানগুলো এ সেটে নাই, ইউ সেটের যে উপাদানগুলো এ সেটে নাই, সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হবে। তাহলে এ সেটের পূরক সেটে কার উপাদান আসতেছে? আসতেছে ইউ সেটের উপাদান। কোন উপাদান? যে উপাদানগুলো এ সেটে নাই। অর্থাৎ ইউ সেটের উপাদানগুলো থেকে যদি আমরা এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিই, তাহলে ইউ সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোই মূলত হবে এ সেটে, সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটই হবে এ সেটের কি সেট? পূরক সেট। এ সেটের পূরক সেটকে আমরা এ প্রাইম, এই চিহ্নটার নাম হলো প্রাইম, এটা এ প্রাইম দ্বারা প্রকাশ করা যায়, অথবা এ সি, যেটাকে আমরা এ কমপ্লিমেন্ট দ্বারাও প্রকাশ করতে পারি। একটা উদাহরণ দিলে ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন ইউ একটা সেট যার উপাদান হলো 1 2 3 4 5, এ একটা সেট যার উপাদান হলো 2 3 5। তাহলে আমরা এ সেটের পূরক সেট এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট যদি বলি, তাহলে কি হবে? ইউ সেটে বলছিলাম ইউ সেটের উপাদান থেকে এ সেটের উপাদান বাদ দিতে হবে। তাহলে ইউ বাদ কত? এ। ইউ সেটে আছে 1 2 3 4 5 বাদ এ সেটে আছে 2 3 5। তাহলে আমাকে এখানে বাদ দিতে হবে 2 3 5। আমি যদি বাদ দিয়ে দিই এ সেট, ইউ সেট থেকে যদি 2 3 5 বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? 1 আর 4। তাহলে এই যে 1 এবং 4 এই উপাদান নিয়ে গঠিত যে সেট, এটাই হলো এ সেটের পূরক সেট, বা আমরা বলি কমপ্লিমেন্ট অফ সেট। এবার আসি সেটের পরিবার কি বা ফ্যামিলি অফ সেটটা কি। তো সেটের পরিবার বা ফ্যামিলি সেট, যে সেটের প্রত্যেকটা উপাদানে আলাদা আলাদাভাবে নিজেদের মধ্যে সেট গঠন করে, তাকে আমরা বলবো কি? বলো, পরিবার সেট। কি বলি? যে সেটের প্রত্যেকটা উপাদানই আলাদা আলাদাভাবে নিজেদের মধ্যে সেট গঠন করে, তাকেই সেট পরিবার বলা হয়। সেট পরিবারকে এফ এস দ্বারা প্রকাশ করতে পারি। যেমন এস একটা সেট যার উপাদান আছে ফাই এবং কি এ, এবং ফাই যেমন একটা সেট, এটা হলো একটা ফাঁকা সেট। এ কে যদি আমরা দ্বিতীয় বন্ধনীর ভেতরে আবদ্ধ করি, তাহলে এ হবে একটা কি সেট? একটা একক সেট। তাহলে ফাই একটা সেট হলো, এও একটা কিন্তু সেট হলো। তাহলে এই দুইটা সেট নিয়ে যদি একটা সেট গঠন করা হয়, তাহলে হবে কি? এটাই হবে ফ্যামিলি সেট, এফএস যেটাকে আমরা বলে থাকি। এরপরে একটা প্রশ্ন আসবে, সেটা হলো প্রতিসাম্য বিয়োগ সেট বা সিমেট্রিক ডিফারেন্স সেট কি? প্রতিসাম্য বিয়োগ সেট কি? দুইটি সেটের মধ্যে, খেয়াল করো ভালো করে, দুইটি সেটের মধ্যে প্রথমটি থেকে দ্বিতীয়টির বিয়োগ সেট এবং দ্বিতীয়টি থেকে প্রথমটির বিয়োগ সেট দ্বয়কে সংযোগ করলে যে সেট তৈরি হয় তাকে উক্ত সেট দ্বয়ের প্রতিসাম্য বিয়োগ সেট বলা হয়। দুইটি সেটের মধ্যে প্রথমে কি করতে হবে? প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বিয়োগ করে একটা সেট তৈরি করা হবে, আবার দ্বিতীয় সেট থেকে প্রথম সেট বিয়োগ করে আরেকটা সেট তৈরি করা হবে। আবারও বলি, প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বিয়োগ করতে হবে, তারপর হলো দ্বিতীয় সেট থেকে আবার প্রথম সেট বিয়োগ করতে হবে। তাহলে যে দুইটা সেট পাওয়া যাবে, এই দুইটা সেটকে যদি সংযোগ করা হয় বা ইউনিয়ন করা হয়, তাহলে যে সেটটা পাওয়া যাবে সেটাই হবে এই দুইটা সেটের প্রতিসাম্য বিয়োগ সেট। আমি একটা উদাহরণ দিব, উদাহরণ দিলে এটা সবার ক্লিয়ার হয়ে যাবে। প্রতিসাম্য বিয়োগ সেটকে, এটাকে ডেল্টা চিহ্ন বলা হয়। এই চিহ্ন বা এই প্রতীক, এই দুইটা প্রতীক দ্বারা আমরা প্রকাশ করে থাকি। যেমন এ একটা সেট যার উপাদান হলো 1 2 3 4, বি একটা সেট যার উপাদান হলো 2 3 5 6। তাহলে আমরা প্রতিসাম্য বিয়োগ সেট হলো এ ডেল্টা বি। কীভাবে আমরা লিখব? তাহলে এ ডেল্টা বি আমরা বলছিলাম প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের বিয়োগ সেট, তাহলে এ বাদ বি
আবার দ্বিতীয় সেট থেকে প্রথম সেটের বিয়োগ সেট, তাহলে বি বাদ এ, তাহলে কি প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের বিয়োগ সেট হলো এ বাদ বি, আবার দ্বিতীয় সেট থেকে প্রথম সেটের বিয়োগ সেট হলো বি বাদ এ। এই দুইটা সেটের ইউনিয়ন মানে সংযোগ সেটটাই হবে মূলত এ ডেল্টা বি, মানে এ এবং বি এর প্রতিসাম্য বিয়োগ সেট। তাহলে এখন এ সেট থেকে বি সেটের উপাদান যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কি কি থাকে, যেমন এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে 1টা লিখতে পারি। এই জায়গায় 2 3 আছে, এই জায়গায় যেহেতু 2 3 আছে তাহলে বাদ দিতে হবে। এ সেটের উপাদান 4, এই 4টা যেহেতু বি সেটে নাই তাহলে 4 লিখতে পারবো। এটাই হলো এ থেকে বি সেটের বিয়োগ সেট। এখানে 5 6 থাকলে আমি বারবার বলতেছি দ্বিতীয় সেটের উপাদান কখনোই প্রথম বিয়োগ সেটে আসবে না। এবার আসি বি বাদে, তাহলে দেখতে হবে বি সেটের উপাদান থেকে এবার এ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। বি সেটে 2 আছে, এ সেটে 2 আছে, বাদ যাবে। এখানে বি সেটে 3 আছে, এ সেটেও 3 আছে, এটাও বাদ যাবে। বি সেটে 5 6 আছে, এই উপাদান দুইটা কিন্তু এ সেটে নাই, তাহলে 5 6 আমরা লিখতে পারবো। তাহলে বি বাদ এ, মানে বি থেকে এ যদি বাদ দিই তাহলে কি থাকে 5 6। এখন অনেকে বলতে পারে এখানে তো 1 আছে, না এখানে তো 1টা তো এই যে এখানে দ্বিতীয় সেট, মানে এখানে এ কিন্তু দ্বিতীয়, বি আগে এটা পরে, তাই না? তাহলে এ সেটের উপাদান লেখা যাবে না, লিখতে হবে শুধু বি সেটের সেই উপাদান যা এ সেটে নাই। এখন তাহলে এই 1 4 এবং 5 6কে যে সংযোগ করা হয়, সংযোগ তো সকল উপাদান নিতে হবে, যে উপাদান একাধিকবার থাকলে আমরা একবারই নিব। যেমন এখানে 1 4 5 6, তাহলে আমরা লিখে পারি সবগুলো উপাদান 1 4 5 6। তাহলে এই 1 4 5 6 হলো এ এবং বি এর প্রতিসাম্য বিয়োগ সেট, যেটাকে আমরা বললাম কি এ ডেল্টা বি। এবার একটা সংজ্ঞা, নতুন একটা সংজ্ঞা নিয়ে কথা বলো, সেটা হলো কার্তেশীয় গুণফল কাকে বলে। কার্তেশীয় গুণজ বলে, অনেক সময় কার্তেশীয় গুণন বলে, বা কার্তেশীয় গুণফলও বলে থাকে। আচ্ছা, যদি এ এবং বি দুইটা সেট হয়, এ এবং বি দুইটা যদি সেট হয়, তাহলে যদি উহাদের প্রত্যেক ক্রম যুগলের প্রথম উপাদান এ সেটের এবং দ্বিতীয় উপাদান বি সেটের হয়। ক্রম যুগল হলো যেমন এখানে 1 এখানে 2, তাহলে 1 2 এটা একটা ক্রম। তো ক্রম যুগল যখন লিখবো আমরা, যুগল মানে দুইটা করে উপাদান লিখবো। তবে এই ক্রম যুগলের মধ্যে সবসময় প্রথমে থাকবে প্রথম সেটের উপাদান, আর পরে থাকবে দ্বিতীয় সেটের উপাদান। তাহলে এ ও বি দুইটা সেট হলে যদি উহাদের প্রত্যেক ক্রম যুগলের প্রথম উপাদান এ সেটের এবং দ্বিতীয় উপাদান বি সেটের হয়, তবে গঠিত সকল ক্রম যুগল সমূহের সেটকেই বলা হবে এ এবং বি সেটের কার্তেশীয় গুণফল। এটাকে আমরা এ ক্রস বলি, আমরা এটা গুণন না, আমরা বলি এ ক্রস বি, এটা দ্বারা আমরা প্রকাশ করে থাকি। একটা উদাহরণ দিই তাহলে সবাই বুঝতে পারবা। যেমন এ একটা সেট যার উপাদান এ বি, এবং বি একটা সেট যার উপাদান হলো বি সি। তাহলে এ ক্রস বি হলো কি এ বি ক্রস কি বি সি। এখন কি লিখতে হবে, ক্রম যুগল লিখতে হবে। ক্রম যুগল লেখার সময় প্রথম বন্ধনী ব্যবহার করতে হয়। তো ক্রম যুগলের ক্ষেত্রে এখানে শর্ত হলো প্রথমেই লিখতে হবে প্রথম সেটের উপাদান। তাহলে এখানে এ আছে, এ জায়গায় কি আছে বি, তাহলে একটা ক্রম যুগল হলো এ বি। এখানে এ আছে, এখানে সি, তাহলে আরেকটা ক্রম যুগল হলো এ সি। এবার আমরা বি থেকে শুরু করি, বি এবং বি, তাহলে বি বি, এবং বি আর সি তাহলে বি সি, তাহলে কয়টা ক্রম যুগল হলো 4টা। এই 4টা নিয়ে একটা নতুন একটা যদি সেট তৈরি করা হয়, তাহলে এটাই হবে এ এবং বি এর মধ্যকার কার্তেশীয় গুণফল। খেয়াল রাখবো, আমরা এই কার্তেশীয় গুণফল যখন লিখবো তখন অবশ্যই ভেতরে যে উপাদানগুলো থাকবে সেটাকে প্রথম বন্ধনী দ্বারা লিখতে হবে, এবং পুরাটাকে লিখতে হবে দ্বিতীয় বন্ধনী দ্বারা। এবার একটা প্রশ্ন আসবে, সেটা ভেন চিত্র কি। এখানে কিন্তু অনেক অঙ্কই আছে সেটা ভেন চিত্র নিয়ে। তো ভেন চিত্র কি সেটা আগে আমাকে শিখতে হবে। তো ভেন চিত্র কি, ভেন চিত্র হলো সেটের বিভিন্ন প্রক্রিয়া বা বিষয়াদি, যেমন সেটের সংযোগ, সেটের সেট, সেটের পূরক ইত্যাদি কার্যবিধি এবং তাদের জন্য বলবৎ যে বিধিসমূহ, এটার যে জ্যামিতিক চিত্রে প্রকাশ করা হয় তাকে ভেন চিত্র বলা হয়। তাহলে কি দাঁড়ালো, যে সেটের বিভিন্ন প্রক্রিয়া বা বিষয়াদি, যেমন সেটের সংযোগ, সেটের পূরক ইত্যাদি কার্যবিধি এবং তাদের জন্য বলবৎ বিধিসমূহ যে জ্যামিতিক চিত্রে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়, ভেন চিত্র বলা হয়। আচ্ছা, ভেন চিত্রে উপসেট বোঝাতে আমরা বৃত্ত দেওয়া প্রকাশ করি, এবং সার্বিক সেট বোঝাতে আমরা আয়তকার বা বর্গাকার ক্ষেত্র ব্যবহার করে থাকি। যেমন এখানে এই যে আয়তকার যে ক্ষেত্রটা সেটা হলো সার্বিক সেট ইউ, এবং এখানে যে বৃত্তটা দিচ্ছে সেটা হলো একটা সেট, সেটা হলো এ। এখানে যেমন এই যে এখানে আয়তকার ক্ষেত্রটা হলো ইউ, মানে সার্বিক সেট, এবং এ এবং বি হলো কি সেট, দুইটা উপসেট। হ্যাঁ, আর এই যে তাদের মধ্যে যে এই যে এখানে সেটটা, এটাই হলো তাদের সেট আমরা বলে থাকি। এটাই হলো আমাদের ভেন চিত্র। আশা করি সবাই বুঝতে পারছো। মোটামুটি এই পর্যন্ত পড়লেই আমরা এই সেটের যে থিওরি প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো বিগত সালের যে বোর্ডের প্রশ্নগুলো আছে সেগুলো মোটামুটি সলভ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিওতে থাকার জন্য, অপেক্ষা করার জন্য অনুরোধ করতেছি। আর আমার চ্যানেল হলো মিজান স্যার ইউটিউব চ্যানেল।
সবাই যদি গুগলে মিজান স্যার লিখে সার্চ করে তাহলে কিন্তু আমার চ্যানেলগুলো সবাই পেয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু সবাই নতুন নতুন ভিডিও আমি যখন দিব সাথে সাথে কিন্তু তার নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই নিজেরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে শেয়ার করো। খোদা হাফেজ।